আপনাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছি, যেটা হলো আপনারা আসলে অনেক শিক্ষার্থীরা যারা হলো গ্রুপে কমেন্ট করছেন অনেক কিছু বিষয় সম্পর্কে, যে আসলে এই বিষয়গুলো আপনাদের ধারণা নাই বা যেগুলো আপনারা একটু সমস্যা ফেস করছেন সে বিষয়গুলো বলছি। সেটা হলো আপনারা আসলে ওই যে যে পিডিএফ গুলো দেওয়া হচ্ছে সে পিডিএফ গুলো ডাউনলোড করতে পারছেন না। হ্যাঁ, বিষয়টা আসলে একদম সিম্পল। তো এই ধরনের টেকনিক্যাল সমস্যা হলে কিন্তু আমরা হয়তো একটা বলে দিই যে আপনি গুগল ক্রোম দিয়ে গিয়ে ডাউনলোড করেন বা যে কোনো ব্রাউজার দিয়ে ডাউনলোড করেন। সেক্ষেত্রে আসলে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই পারছি না। তো আমি আবারও আপনাদের সকলের জন্য মেসেজটা দিচ্ছি যারা পারছেন না। আপনারা আপনাদের ফেসবুকটা যে কোনো ক্রোম, ওপেরা বা যে কোনো ব্রাউজার দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? যে কোনো ব্রাউজার দিয়ে লগ ইন করার পরে একটু প্লিজ, জি, যে কোনো ব্রাউজার দিয়ে লগ ইন করার পরে আপনারা ফেসবুকে থেকে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। কিন্তু ডাউনলোড করার পরেও আপনাদের এটা শো করবে না যদি আপনার মোবাইলে এডোবি রিডার বা এক্রুবেট এই ধরনের, আমি আবারও বলছি, এডোবি রিডার বা এক্রুবেট অথবা আপনার পিডিএফটা রিড করার জন্য বা ডিসপ্লে করার জন্য যে কোনো একটা সফটওয়্যার লাগবে। তো এই কাজগুলো আসলে একদম সিম্পল। আপনি প্রয়োজনে 2 মিনিট গুগল করলে হয় যে আমার মোবাইলে পিডিএফ ডাউনলোড হয় না, আমি কি করতে পারি। আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে, আপনাদের মধ্যে থেকে অনেক শিক্ষার্থী হয়তো হাসেন বা এনজয় করেন কিছু শিক্ষার্থীদের কমেন্ট দেখে। যেটা হলো যেমন গতকালকে দুপুরে বা সন্ধ্যায় গ্রুপের লিংকে প্রবেশ করে বলতেছে ভাই আমি তো ঢুকতে পারতেছি না। তো ওখানে কিন্তু স্পষ্ট মেসেজ দেওয়া আছে বা গ্রুপে পোস্ট দেওয়া আছে যে ক্লাসটা কখন, এবং আমরা বলেও দিয়েছি যে যে সময় ক্লাস থাকে ঠিক ওই সময়টাই আমরা জুমটা অন করব। আর যখনই আমরা জুমটা ওপেন করব তখনই আপনি ওই লিংকে প্রবেশ করতে পারবেন বা ঢুকতে পারবেন। যাই হোক, এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করা হলো। আরেকটা বিষয় হলো আপনারা গ্রুপে সবকিছু ভিডিও দেওয়া আছে, যেমন লাস্ট ক্লাসের যে আমরা লিংকটা, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে সরাসরি আমরা ক্লাসের যে ভিডিওটা সরাসরি আমরা দিয়ে থাকি। আসলে সরাসরি না, এটা মূলত হলো শ্রদ্ধা শরীফ স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নাজমুল, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ। স্যার আমাকে একটু কো-হোস্ট করে দেওয়া যায় ১ মিনিটের জন্য? ও, ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা ওই শিওর। যে ভিডিওটা স্পট হবে না তো না হয়? আচ্ছা। ওকে, হ্যাঁ। দাঁড়ান, হুম, হ্যাঁ। ওকে। জি, থ্যাংক ইউ হুম, স্যার। স্যার আমি আর একটু ১ মিনিট কথা বলছি। হুম, আচ্ছা, যে বিষয়টা হলো অ্যা আ আপনারা যে যেই ক্লাসের লিংকটা একটু দয়া করে একটু পড়বেন। কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সোহাগ স্যারের ক্লাসের লিংক ঢুকতে পারতেছেন না, এই গ্রুপে স্ক্রিনশট দিছেন। তো বিষয়টা আমার মনে হয় আপনারা যদি একটু পড়েন বা একটু দেখেন যে আসলে আমি কি করছি, তাহলে কিন্তু আপনারা বিষয়টার সমস্যার সমাধান পেয়ে যান। তো এই বিষয়গুলো একটু নজর রাখবেন। আর আমাদের গ্রুপে প্রত্যেকটা পোস্ট আপনার কোনো কিছু চাইতে হবে না। আপনারা যারা পুরাতন স্টুডেন্ট আছেন বা আমাদের সাথে পূর্বে সার্ভিস নিয়েছেন, এই বিষয়টা আমরা ১০০% এনশিওর করতে পারি যে আপনার যা প্রাপ্যতা বা আপনার যা প্রয়োজন এটা আমাদের কাছে কখনো চাইতে হবে না। এটা অটোমেটিক আপনি পেয়ে যাবেন। কারণ অন্যান্য প্রতিষ্ঠানের কাছেও তো আপনার চাই অভ্যাস বা বলে বস ভাই দেন না বা এটা কখন দিবেন। এটা না। আমরা যে নির্দেশটা দিয়েছি, যদিও আপনি যেমন আমরা বলেছি যে একটা আজকের ক্লাসের রেকর্ডটা আপনি তার পরের দিন ৯ টার ১২ টার আগে পাবেন, রাত ১২ টার আগে। এটা হচ্ছে একটা ল।
আপনি সর্বোচ্চ রাত 12টায় যাবে। কিন্তু না, আমরা দেখেন ক্লাস শেষ হলে দিয়ে দেই। মানে আপনাকে মনে রাখতে হবে যে এটা মেক্সিমাম সময় হচ্ছে রাত 12টা। না, আমরা এটা কখনো যাবে না। কিন্তু আপনাকে এটা ফলো করেন জাস্ট যে না আসলে বলছে। দেন গতকালকের ক্লাসটা শেষ হয়েছে তারপরে পেয়ে গেছে। আজকের ক্লাসটা শেষ হবে তার ১ ঘন্টা পরে পেয়ে যাবেন। এভাবে প্রত্যেকটা কাজ পেয়ে যাবেন। কিন্তু আপনারা জাস্ট একটু ওয়েট করবেন এবং গ্রুপের যে প্রত্যেকটা পোস্ট একটু পড়বেন। কারণ না পড়লে তো যেমন আমি বলে দিছি, নির্দেশ দিয়ে দিছি। তারপরও আপনি কমেন্ট করেন যে এটা কোথায় বা পাচ্ছি না। বা যেখানে Facebook লিংক দিয়েছি Zoom এর, ওটার নিচে কমেন্ট করেন যে জুম লিংক কোথায়। তখন এই বিষয়গুলো আপনারা যেহেতু অনার্স মাস্টার্স কমপ্লিট করা বা বিসিএস দিবেন, তো একটু সচেতন থাকলে এটা আমাদের জন্য এবং আপনার জন্য বিষয়টা ভালো হয়। জি, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে নাজমুল ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো কিনা? একটু কথা শুনতে চাই। 1 মিনিট তোমাদের কণ্ঠ শুনি। আমি খুব মিস করি ভীষণ, মানে প্রচন্ড এবং প্রকাণ্ড ভাবে, মানে শুধু শরীর ছাড়া সব বাংলাদেশে। আসসালামু কথা আলাইকুম শুনতে স্যার, পাচ্ছ ভালো কিনা? আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার, আসসালাম। কেমন আছেন? আসসালামু ভালো। আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার মানে আসবেন কবে? ডিসেম্বরের দিকে দেখি একটু, এরপরে তো একটু জটিলতা আছে, ছুটি ছাটার বিষয় আছে। হাওয়েভার মানে আমি বললাম কি, আমার বাসায় সবাই বলে যে রুসাফার মাও তো, তার কমন ডায়লগ শুধু বডিটাই এইখানে, আর বডি ছাড়া চিন্তা চেতনা মগজ ধ্যান ধারণা সব বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আগামী পরশু দিনের ক্লাসটা ইনশাল্লাহ আমি মানে এখানে দিনে নিলে তোমরা তো মানে রাত 9টা নিতে পারবে, 9টা নিলে অনেকের জন্য সুবিধা হয়। তো যদি ক্লাস মিসও করো, রেকর্ডিংটা ভালো করে শুনো। চলো ক্লাসে সরাসরি চলে যাই। হ্যাঁ, পরে আগামী পরশুদিন আমি যে কিছু কথা বলতে চাইছিলাম। স্যার হ্যাঁ, আগামী পরশুদিন কি তাহলে আমরা ক্লাসটা রাত 9টায় দিব? মঙ্গলবার 9টায়, মানে আমার এখানে দিনে তেল, ঠিক আছে? আমার দিনের 11টায় নেবো, রুসাফার স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি এটা জেনে রাখলাম, ঘোষণা স্যার করব। গতকালকে ক্লাসে বলেছিলেন যে শুরুতে আমাদের ওই যে একটি গাইডলাইন অনুষ্ঠান দিবেন, 3.5 মাস এটা কিভাবে। আগামী আগামী মঙ্গলবারে বলি। আচ্ছা আগামী ঠিক মঙ্গলবার। আছে তো ঠিক আজকে আছে। আমি জিস্ট কথাটা নিয়ে, ওকে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি ফোর্স মিউট করলাম না, আমি তোমরা সচেতন থাকো। ওকে, আমি প্রথমে চাচ্ছি কি, প্রত্যেকটা নিয়ম আগে তোমাদেরকে আমি একটু পর্যালোচনা, 10টা নিয়ম আমি তোমার হাতের আঙ্গুলে গুনে গুনে তোমাকে মুখস্থ করাই, তোমাকে ভালো করে বুঝাই। তারপরে কি করবো তোমরা, ওই নিয়মগুলা পরবর্তীতে আমি অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো এখনো তো অনেকে অভ্যাস হয় না, আমি ফোর্স মিউট করে দিলাম। হ্যাঁ, ওকে। তো আচ্ছা, অন্য প্রসঙ্গকরণ লিটারেচারের যে আমার বইটা আছে, এটা অ্যাভেলেবেল আছে, পাইবা, খোঁজ করলে পাইবা। ওকে, তো আমি গুনে 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 10টা নিয়ম তোমাকে মানে একেবারেই মানে তোমার মস্তিষ্কের মধ্যে ঢুকাতে চাই। এই জন্য আমি হ্যান্ড নোটে ব্যবহার করবো। আমি আগে চিন্তা করছি যে এখন আমি বাইরের এক্সাম্পলে না গিয়ে তোমাদেরকে আমি জাস্ট হ্যান্ড নোটটা ফলো করবো। এবং আজকে আমি কিছু হোমওয়ার্ক দেবো তোমার, বলে রাখি হোমওয়ার্ক গুলা তুমি বাসায় আমার ক্লাসের সাথে মিল রেখে, হ্যাঁ, এই হোমওয়ার্ক গুলো আগে সলভ করবা। দেখাচ্ছি, এই যে এগুলো আমি আজকে যেভাবে বুঝিয়ে দেবো, যদিও সমাধান দেয়া আছে নিচে, কিন্তু বি কেয়ারফুল, সমাধান দেখা যাবে না, সলভটা দেখবা, সলভ অংশটা দেখবা না, আগে নিজে নিজে সলভ করবা। আমি টোটাল এখানে 15-20টা প্র্যাকটিস শিট সলভ করাবো, 15 থেকে 20টা। তারপরে তোমরা এগুলো বাসায় বাসায় সলভ করবা, কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে ক্লাসে শেয়ার করবা, ঠিক আছে? আর ইনশাল্লাহ এরপর আমি নিয়মগুলো সলভ করার পরে আমি তোমাদেরকে কি বলবো বলো তো, এই প্র্যাকটিস করাবো। প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য যে গুরুত্বপূর্ণ কলামগুলো আছে, গুরুত্বপূর্ণ বিষয়ের প্র্যাকটিসটা করাবো ইনশাল্লাহ। আমার টার্গেট কুরবানির আগেই অনেকগুলো কিছু ক্লাস নিয়ে আগে ফেলতে পারি কিনা, যেন কুরবানির ছুটিটাতে তোমরা একটু ভালোভাবে কাজে লাগাইতে পারো। ওকে, তো আসো, তোমরা 2-1 কমেন্ট করে জানাও তো এই নোটগুলা সব লিখছো কিনা। 2-1 একটু কথা বলে শোনো, বলো, মানে কমেন্টে লিখছো এই নোট সব লেখা হয়েছে কিনা। থ্যাংক ইউ। কোন এগুলো কিন্তু আমানত, যারা রেকর্ডিং শুনবা পরবর্তীতে, একদম পুরাই আমানত, তুমি লিখতেই হবে। আর লেখার জন্য এটা দেয়া, মনে করতে বলবো যে আমি জানি পারি, দরকার নেই, তারপর লিখবা। কেন লিখবা আমি বলছি তাই লিখবা। তো
তো গত দুইটা নিয়ম এবার আমার কাছে যদি শোনো, বলবো যে গত ক্লাসে আপনি কি পড়াইছেন একটু আগে রিভিউটা শোনো। প্রথমত হলো যে গত ক্লাসে যে মূল কথাটা ছিল যে আমরা উই উইল নট বি গাইডেড বাই দ্য সেন্টেন্স স্ট্রাকচার গিভেন ইন দ্য প্যাসেজ। যে প্যাসেজে যেভাবে স্ট্রাকচার দেওয়া আছে সেইভাবেই আমি অনুবাদটা করব, এই ধরনের চিন্তা থেকে আমরা বেরিয়ে আসবো। কথা 1 নম্বর বিষয়। আর একটা কথা মাথায় রাখতে হবে, অধিকাংশই তুমি বাক্য অনুবাদ করা সহজ, যেমন গতবার একটা খুবই সহজ ছিল, অনুবাদ করা খুবই সহজ, কিন্তু আমার কি সমস্যাটা হচ্ছে, এই 2-1টা বাক্যে সমস্যা হয়। আমি খুব ভালো করে বলেছি যে পড়লেই আমাদের 2-1টা বাক্য বের হয়ে আসবে যেটাতে একটু সমস্যা হতে পারে, এগুলো আমি একটু হয়তো রাফ করব, হয়তো একটু মেকানিজম করব, একটু সময় দেবো, বাকিগুলোতে কিন্তু বেশি সময় লাগার কোনো কথা নাই, কোনো সুযোগ নেই। তো যদি আমার কাছে বাক্যটা কঠিন মনে হয়, আমরা কিন্তু আজকে ক্লাসে বলবো, পরবর্তী ক্লাসগুলোতে আমি এগুলো বেশি অ্যানালাইসিস করবো, যে আমি প্রথমবার আজকে দেখে একটা বাক্য লেখার পরে দেখবো যে তুমি বুঝতেছো না, এটা কিচ্ছুই মাথায় আসে না, কিন্তু আমি একটা আমার এই শব্দগুলো তোমাকে প্রাণ দেবে, তোমার এই নিষ্প্রাণ এই বাক্যকে প্রাণবন্ত করবে। তো আমি প্রথমে বলছি যে প্রথম যে আমার নোটটা ছিল যে আমি আবেগতাড়িত হব না, কোনো বাক্য কঠিন কেউ বললে আমি কঠিন ভাবে চিন্তা করবো না, আই উইল থিঙ্ক ইজিলি, আমি আমার মতো করে আমার আই উইল মেক এ প্যাটার্ন বাই মাইসেলফ, মানে ইন মাই ওয়ে, আমি যেভাবে এটা সহজ করে বলতে পারি, একেবারে অবিকল বলতেই হবে, অবিকল অনুবাদ করতে হবে, একদমই এটা জরুরি না, এটা আমি প্রথমে বুঝিয়ে দিলাম। হয়তো তাইলে আমরা সিম্পল কে কমপ্লেক্স সেন্টেন্স, একটা বড় সিম্পল সেন্টেন্স এটাকে আমি কমপ্লেক্স কম্পাউন্ড করে ফেলবো, যেমন তোমাদেরকে যে তোমার ওই যে প্রথম বাক্যটা জানি কোনটা প্র্যাকটিস করা, ওই যে অধিকারের যে বাক্যটা ছিল, যে এই বাক্যটা আরেকবার খেয়াল করে দেখো, এই বাক্যটা কিন্তু ছিল সিম্পল সেন্টেন্স, এই বাক্যটা ছিল কিন্তু সিম্পল সেন্টেন্স। দেখো এই যে এই যে বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি তোমাদেরকে আরো একবার আমি সতর্কতার সাথে বলে রাখতে চাই, এই বাক্যগুলো মডেল সেন্টেন্স, এগুলো আমি যেই প্রসেসে যেই প্রক্রিয়ায় ভেঙ্গে চুরে যেভাবে অনুবাদ করি, তুমি শুধু জাস্ট ফলো মাই প্যাটার্ন, তাহলে যে কোনো বিষয় অনুবাদ করতে তোমার সুবিধা হবে। বাক্যটা সরল বাক্য, সিম্পল সেন্টেন্স, কিন্তু আমি অনুবাদ করেছি আমার সুবিধার জন্য কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে, যে বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানানোর পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের কাছে শতপ্রণোদিত হয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছে। ওকে, তো এখন এই সরল বাক্যকে আমি যদি অনুবাদ করতে চাই অ্যাজ এ বিগিনার, এটা অনুবাদ করা যায়, আমি জানি যে যেমন সরল বাক্যে আমি অনুবাদটা করেছি এভাবে, যে আফটার রিফিউজিং টু রিনিউ দ্য রেজিস্ট্রেশন অফ অধিকার এ লিডিং হিউম্যান রাইটস অর্গানাইজেশন অফ দ্য কান্ট্রি, দ্য গভর্নমেন্ট হ্যাজ absolutely simple sentence, one subject and one finite verb here. কিন্তু আমি যেহেতু আমি একজন নতুন বিগিনার, আমি যেহেতু অনুবাদে কাঁচা, তো আমি কি করেছি, আমি এই কাজটাই করেছি যে বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নের স্বীকৃতি জানিয়েছে, অতঃপর এবং একই সাথে বিভিন্ন দেশের, তাহলে 2টা বাক্য হয়ে গেল, 2টা ফাইনাইট ভার্ব, ছোট ছোট বাক্য হয়ে গেল। তাহলে ছোট বাক্য হইলে আমরা বলছি যে এই ওই মার্কা মানে কানেক্টর গুলাকে আমি মার্ক করব, যে এই যে জানিয়েছে, অতঃপর 2টা বাক্য হয়ে গেল। তাহলে এবং আর অনুবাদের ক্ষেত্রে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট যে নিয়ম 2টা বলবো সেটা হলো নোট 2 এবং নোট 9, মনে রাখবা। নোট 2 হলো একটু যেটা বললাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কাকে কি কোথায় কখন কিভাবে কেমন কেন, এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে শতপ্রণোদিত হয়ে একটা ব্যাখ্যা পাঠিয়েছে, কে পাঠিয়েছে? বাংলাদেশ সরকার। তাহলে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ পাঠিয়েছে, হ্যাজ সেন্ট, কাকে পাঠিয়েছে? বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে। কি পাঠিয়েছে? an explanation, কিভাবে পাঠিয়ে প্রশ্ন। আমার শুধু আমার দিকে তাকিয়ে থাকতো, এই দুইটা মোস্ট ভাইটাল। একটা হলো নোট 1, নোট 2। নোট 1 এ হলো আগে আমি স্ট্রাকচার সাজাবো, আর নোট 2 তে হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কাকে কি, মানে অবজেক্টটা বসাবো, তারপরে কোথায় কখন কিভাবে কেমন, এগুলা অ্যাজ ইউর ওন উইশ। তুমি এমপিটি, ম্যানার, প্লেস, টাইম এটা আমরা ফলো করি, কিন্তু একেবারে বেহুদা কথা, এগুলো মুস্তাহাব। মুস্তাহাব মানে হলো ধরো মানে মুস্তাহাব তো তোমরা জানো যে মানে মানে ভালো, উত্তম, হ্যাঁ, আর কিন্তু ফরজ ওয়াজিব না একেবারে, ঠিক তাই না? 2টা মুস্তাহাব কাজের নাম বলতে পারো তোমরা কেউ? মুস্তাহাব মানে
মুস্তাহাব কে বলতে পারবে কিনা দেখি তো একটি তুই একটা মুস্তাহাব কাজের নাম বল মুস্তাহাব মানে কি দেখি তো কমেন্ট বক্সে লিখ বলো তো দেখি মুস্তাহাব সম্পর্কে কারো ধারণা আছে কিনা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ প্রতিদিন গোসল করা সুন্দর উদাহরণ বলছো মানে এটা কিন্তু মানে আমরা নাপাক অবস্থায় থাকলে হ্যাঁ আপনাকে সালাম দিয়ে মুস্তাহাব সালাম দিয়ে কিন্তু হ্যাঁ ঠিক আছে মুস্তাহাব সুন্নত সালাম দিয়ে সুন্নত বাট মুস্তাহাব আর এবং একজন দিলে সবার পক্ষ থেকে হয় তো জনে জনে প্রত্যেকে দিয়ে এটা মুস্তাহাব আর কি হ্যাঁ থ্যাংক ইউ তোমার কথাও ঠিক আছে মানে একেবারেই ম্যান্ডেটরি না তাহলে এমপিটি ম্যানার প্লেস টাইম এটা আমরা রাখতে পারি কিন্তু ইয়া না তুমি ইচ্ছা ল্যাঙ্গুয়েজ তুমি যদি লিটারেচার স্টুডেন্ট হও তাহলে তুমি দেখবে যে তুমি তোমার ভাষা এটা মহাসাগরের মতো তুমি যেইভাবে এক্সপ্রেস করা হবে নো প্রবলেম কোনো সমস্যা নেই মনটা বড় করো ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে নোট টু তে আচ্ছা নোট টুটা হলো কি আমরা এই নোট টু তে যদি তোমরা যদি কেউ তোমরা তোমাদের ছোট ভাই বোন তো আছে 6-7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ওদেরকে কিন্তু একটা কথা শুনো যে টু টিচ ইজ টু লার্ন টু এজ আমি যা পড়াচ্ছি আমি যা বলি তোমরা যে নোটগুলো তৈরি করছো তোমরা কথা দাও আমার সাথে যে তুমি ইউ উইল শেয়ার উইথ ইউর সাবঅর্ডিনেট ইউর ব্রাদার সিস্টার অর ফ্রেন্ড বলো আমার সাথে কথা দাও ইয়েস বলো আমি যেভাবে অনুবাদটা শেখাচ্ছি তুমি কারোর শেখাইবা এটা তোমার প্রতি এটা তাহলে তোমার সদগায়ে জারিয়া হয়ে যাবে বলো ইয়েস বলো কয়েকজন কমেন্ট বক্সে বলো যারা রেকর্ডিং পরে শুনবা এটা তোমার দায়িত্ব হয়ে গেছে যে আমি প্রধান শিক্ষক কিভাবে এটা তোমার উপর এটা আমানত হয়ে গেল তুমি একজন একজন করে শেখাও তোমার ছোট ভাইটাকে শেখাও যে এই এত বড় বাক্য তুমি কেন অনুবাদ করে ফেলছি দেখো তাহলে তোমারও মানে কি হইলো মানে এটা মানে সাদাকা হইলো হ্যাঁ ওকে তো দেখো তুমি তাহলে বলবা যে কি দিয়ে স্যার আমি শুরু করতে পারি প্রথমে তাহলে এত কিছু না এত পণ্ডিতি দরকার নেই এত বড় বড় বাক্য দেখে না তুমি বলবা যে এইটা হইলো সবচেয়ে ছোট বাক্য এই এর চেয়ে ছোট বাক্য হইতে পারে না প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান জাস্ট এই বাক্যটা আর কিচ্ছু পড়াই না এটাই তোমার এটা বলবো যে আমার সাথে তোমার ইন্টারেক্ট কারণ আমি 10 বছর ধরে এই বাক্যই পড়াই ঠিক আছে তো এই বাক্যটা থেকে আমরা কি নিতে পারি শুধু জাস্ট টিচ আ সিঙ্গেল সেন্টেন্স আপাতত মানে বাচ্চাদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা আছে তারা শুধু একটুকে পড়াও হঠাৎ করে প্রথম আলোতে ধরাই দিও না সহজ ভাবে যাও যে প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান কে পড়ান সাধারণত কে পড়ান কে কারা দ্বারা আমরা একটিভ ভয়েসের সাবজেক্ট পাই প্রধান শিক্ষক মানে যিনি কাজটা সাধারণত কমপ্লিট করে থাকেন সাবজেক্ট পাইতে সমস্যা হয় না পাবে আচ্ছা তবে সাবজেক্ট তোমাদের অনেক সময় বড় বাক্যে পাইতে কষ্ট হয় এগুলো আমি সলভ করবো আর প্রধান শিক্ষক পড়ান দ্য হেডমাস্টার টিচেস পড়ান কাকে পড়ান আস আমাদেরকে কি পড়ান ইংলিশ দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ অথবা দ্য হেডমাস্টার টিচেস ইংলিশ টু আস এই হয়ে গেল তোমার সাথে আমার কমিটমেন্ট এতটুকুই দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ অথবা দ্য হেডমাস্টার টিচেস ইংলিশ টু আস সাব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট তোমার সাথে আমার এটা কমিটমেন্ট এছাড়া বাকি তোমার উন্মুক্ত স্বাধীনতা এরপরে কি কোথায় কখন কিভাবে কেমন কেন যত অ্যাডভার্বিয়াল আছে বাকি সবগুলো তুমি বসাইবা একটার পর একটা বসাইলে আমার মোটেও ভালো লাগে না আমি যদি বসাই যে দ্য হেডমাস্টার টিচেস ইংলিশ টু আস cordially in the class every morning আমার মোটেও ভালো লাগে না এত অ্যাডভার্বিয়াল একসাথে বসাইলে মোটেও ভালো লাগে না অ্যাডভার্বিয়াল কোনোটা শুরুতেই না বসাইবা কোনোটা মাঝখানে বসাইবা যেই জায়গায় বসাইলে ভালো লাগে যেই জায়গায় বসাইলে বাক্যের মানে এই ইনস এন্ড আউটস মানে যে ইন্টোনেশনটা ঠিক থাকে মানে বলতে ভালো লাগে এভরি মর্নিং দ্য হেডমাস্টার cordially teaches us English এই যে টাইমটা আগে ভালো লাগছে আমি পড়ান Recording in progress. Sorry.
ওকে, একটু নেটওয়ার্কে দেখছেন, নেটওয়ার্ক সব জায়গায় সমস্যা করে, তাই না? হ্যাঁ, ধরো নেটওয়ার্কের সমস্যা ছিল সেজন্য শুনতে পাও নাই। হ্যাঁ, ধরো 30 সেকেন্ড। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলে রাখি, রেকর্ডিং গুলা অফ, মানে আমার রেকর্ডিং, ক্লাস রেকর্ডিং ডিলিট করা হবে না। তোমরা আমার কথাগুলো পরীক্ষার আগ পর্যন্ত শুধু শুনতে থাকবা। যখন ইয়ে হয় তুই শুধু শুনবা, শুনতে শুনতে দেখবা যে তোমার মুখস্থ হয়ে গেছে লেকচার গুলো ইনশাল্লাহ। যখন সুযোগ পাও তোমরা রেকর্ডিং গুলো শুনো, নো প্রবলেম। হ্যাঁ, ওকে, ডিলিট করা হবে না। আচ্ছা, তারপরে কি বললাম? ও আমার আচ্ছা, তাহলে এইটা আচ্ছা, এবার আসো। তাহলে যদি আমরা এটা পাই, তাহলে এবার আমরা সামনের দিকে একটু আগাই, দেখো কি পড়াচ্ছি। সামনের দিকে আসো, সরি, আমরা এবার আসবো। ওকে, তো অ্যাডভার্বিয়াল গুলো আমরা, আচ্ছা, মা শিশুটিকে রাতে, তাহলে মা শিশুটিকে রাতে মনোযোগ সহকারে ছাদ থেকে চাঁদ দেখান, তাহলে মাদার শোজ হার বেবি দ্য মুন, এত পর্যন্ত। অথবা মাদার শোজ দ্য মুন টু হার বেবি, একটু পর্যন্ত তোমার সাথে আমার একমত থাকবে। আমরা দুজন এতটুকু পর্যন্ত একমত যে আমরা এই কথাটাই একসাথে রাখবো। আর কোথা থেকে দেখান, কখন দেখান, কিভাবে দেখান, কেন দেখান, অ্যাজ ইউ উইশ, যেখানে তুমি বসাও। তাহলে একজন হ্যান্ড রাইজ করো যার নেটওয়ার্ক একদমই ক্লিয়ার। তুমি আমার সাথে একটা কথা রিপিট করবা গুরুত্ব দেওয়ার জন্য। একজন হ্যান্ড রাইজ করো যার নেটওয়ার্ক খুবই ক্লিয়ার। আচ্ছা, জাবেদ, হ্যাঁ, আনমিউট করো। জাবেদ, হ্যাঁ, কথা বলো। হ্যাঁ, আমার সাথে বলো। প্রথমে সাবজেক্ট বলো, প্রথমে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপর ফাইনাল ভার্ব, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। অর্থাৎ ফাইনাইট ভার্বের পরে আমরা দুইটা প্রশ্নের উত্তর খোঁজ করব, কি বা কাকে। এই দুইটা উত্তর বসানোর পরে কোথায়, কখন, কিভাবে, কেমন, যত প্রশ্ন আছে এই প্রশ্নের ব্যাপারে ধারাবাহিকভাবে বসাতে হবে নাকি তোমার স্বাধীনতা? বলো। এটা স্বাধীনতা, যেগুলো আমরা স্বাধীনতা, add করতে। দ্যাটস ওকে, আর কিছু না, একটু পর্যন্ত মাথায় রাখো। আর তুমি কঠিন ভাবে দেখো না, ইংলিশটা অনুবাদ করা, ফ্রি হ্যান্ড রাইটিং খুবই সহজ একটা কাজ। তুমি একদম খুব গুরুগম্ভীর হয়ে যাও না এখানে, শুধু একটু মাথায় রাখো আমার সেন্টেন্সের জন্য দরকার সাবজেক্ট প্লাস ভার্ব, কাকে কি, আল্লাহর রাস্তার বাইরে তুমি যাও না। ওকে, আসো, এবার আসো। তো আচ্ছা, তো এবার আসো। যেমন দেখো, দয়ালু শাসক, এটাও বাচ্চাদেরকে পড়াইবা ক্লাসে, মানে তুমি বাচ্চাদেরকে পড়াইবা। হ্যাঁ, যে যদি বলবে যে দয়ালু শাসক নাসিরউদ্দিন প্রতি বছর রমজান মাসে রাজ কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ দরিদ্র জনগণকে স্বহস্তে দান করতেন। ওকে, তাহলে এই সিস্টেমে আসো। তাহলে কে দান করতেন? দয়ালু শাসক নাসিরউদ্দিন। তাহলে দ্য কাইন্ড রুলার নাসিরউদ্দিন, হ্যাঁ, দান করতেন, বুঝছো কিনা? হ্যাঁ, দান করতেন। ইউজ টু, মানে যেহেতু অভ্যস্ত ছিলেন, ইউজ টু গিভ, ইউজ টু ডোনেট করছেন। তাহলে কাকে দান করতেন? কাকে দান করতেন? দরিদ্র জনগণকে। কি দান করতেন? বিপুল পরিমাণ অর্থ। হয়ে গেছে, তোমার সাথে আর আমার কোনো চুক্তি নেই, দ্যাটস এতটুকুই। আরেকবার আমি সামনে এসে ধরো লাইন 10 সব কাটি। তোমার সাথে আমার কমিটমেন্ট এতটুকুই, দ্য কম্পেশনেট রুলার, দ্য কাইন্ড রুলার, দ্য বেনেভোলেন্ট রুলার, দ্য গ্রেট রুলার। তুমি কিচ্ছু দয়ালু শাসক মনে নাই, তুমি দ্য গ্রেট রুলার বলে দাও না, বইলে সামলাই যাও, সমস্যা নাই। দ্য গ্রেট রুলার নাসিরউদ্দিন, ধরো দান করতেন, তাও ভুলে গেছে, ইউজ টু গিভ না, গেভ, তাও কোনো সমস্যা নেই, তোমার সাবজেক্ট ভার্ব ঠিক আছে, অলংকার হয়তো আসেনি। দ্য কম্পেশনেট রুলার নাসিরউদ্দিন গেভ, ইউজ টু গিভ, কাকে? ধরো দ্য পুয়ার পিপল, দ্য মাস পিপল, কি দিতেন? এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। অথবা কিটাকে যদি বলো, ইউজ টু গিভ, ইউজ টু ডোনেট এ হিউজ অ্যামাউন্ট অফ মানি টু দ্য পুয়ার পিপল, দ্যাটস ওকে। কিভাবে দিতেন, কোন জায়গা থেকে দিতেন, হ্যাঁ, কোন জায়গা থেকে দিতেন, মানে কেন দিতেন,
কোন মাসে দিতেন, প্লিজ এগুলো আমার মাফ করে দাও, তুমি নিজের জায়গায় বসাও। every year in the month of Ramadan from the royal treasury, এগুলো আমি ভাই আমার মাফ করে দাও, তুমি যে জায়গায় বসাও, তোমার সমস্যা নেই, ঠিক আছে। অ্যাডভার্বিয়ালের ব্যাপারে আমার কোনো হাত নাই। তাহলে আমরা দেখো এবার বাক্যটা একটু দেখো যে কি দয়ালু, তাহলে দ্য কম্প্যাশনেট রুলার নাসিরউদ্দিন used to give or used to donate the poor people, কি দিতেন, a huge amount of money, এবার বলো অ্যাডভার্বিয়াল কি কি, by his own hand from the royal treasury in the month of Ramadan every year, or every year in the month of Ramadan. তাহলে there are 4 adverbials in this sentence. এই বাক্যের মধ্যে আমরা 3-4টা অ্যাডভার্বিয়াল পাই। তাহলে আমরা চাইলে এই 4টা অ্যাডভার্বিয়াল আমরা চাইলে যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারি। আমরা বলতে পারি every year in the month of Ramadan the compassionate ruler Nasiruddin used to donate a huge amount of money to the poor people by his own hand from his royal treasury. তুমি যদি বলো যে হ্যাঁ from his royal treasury, তুমি যদি বলো যে আমি চাই যে সরাসরি আমি from his royal treasury টা আগে নিয়ে আসবো, নিয়ে আসো। ওকে, আমার 1 মিনিট সময় দাও, জাস্ট 30 seconds. আচ্ছা, তো একটু পর্যন্ত কি আমার কথা বুঝছো কিনা, আমি যে মেসেজটা এখানে দিতে চেয়েছি, তুমি এই বাক্যটা কি ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার, ইয়েস অর নো বলো, ইজ ইট ক্লিয়ার? ওকে, ওকে, দুইজন ওকে বলে দাও। ওকে, আবার আসো, বিয়ের পর স্বামী ইচ্ছে করলে, এই বিসিএস পরীক্ষা, বিয়ের একটা বাক্য আমি প্রতি বছর পড়াইতাম, হ্যাঁ, ওই যে বিয়ের বাক্যটা এখানে গত বছর পড়াইনি মনে হয়। আচ্ছা, যেমন এটা বাক্যটা ছিল, বিয়ের পর স্বামী ইচ্ছে করলে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। আচ্ছা, আমার কথা আগে শোনো, এই বাক্যটা আগে শোনো। প্রথম বাক্যটা 29 নং বিসিএস এর প্রথম বাক্যটা ছিল, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। মনোযোগ, মাইন্ড ইট, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। প্লিজ রাইট ডাউন, প্লিজ রাইট দিস সেন্টেন্স, প্লিজ কুইকলি রাইট দিস সেন্টেন্স। বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে, যারা রেকর্ডিং শুনবা তারাও কিন্তু লিখে ফেলো, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। লিখছো কিনা, দুইজন বলো, লিখছো কিনা বাক্যটা? বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক নিরাপত্তার কারণে, সামাজিক ব্যবস্থা কিনা, হ্যাঁ, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী
কি বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু কিন্তু কি বললাম যে, হ্যাঁ আমাকে নিয়ে আসবো, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু কি যে বললাম পরের বাক্যটা ব্রেন স্লিপ করছে, বলো। সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার, হ্যাঁ সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার অধিকার কি সংরক্ষণ করতে পারছে না, হ্যাঁ সংরক্ষণ করতে পারছে না। ওকে, তাহলে প্লিজ প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো, যেহেতু বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স, তোমরা খাতায় লিখছো আশা করি, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। ওকে, তাহলে বলো বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তুতে গোল দাগ দিয়ে ফেলো, কিন্তুতে সবাই একটা গোল দাগ দাও, কিন্তু কিন্তু হ্যাঁ আচ্ছা কনজাংশনটাতে আমি গোল দাগ দিয়ে ফেললাম, হ্যাঁ আচ্ছা আমি যদি তাই করি, হ্যাঁ আচ্ছা পুরো বাক্যটা একজন একটু কমেন্ট বক্সে লিখে দাও, মানে কমেন্ট বক্সে পুরো বাক্যটা একটু লেখো বাংলায়, বাংলা একটু লেখা দাও, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। একটু কমেন্ট বক্সে কেউ একজন লিখো, বাক্যটা আমার একটু লেখা দ্রুত দাও কমেন্ট বক্সে। বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। একটু কাইন্ডলি হেল্প মি। আচ্ছা, এই বাক্যে তাহলে আমরা কি কাজ করলাম? আগে প্রথমে আমরা কি করি বলো, কিন্তুতে গোল দাগ দিই। তাহলে দেয়ার আর টু সেপারেট সেন্টেন্সেস, দুইটা আমরা স্বাধীন বাক্য পেয়ে গেলাম। ওকে, পেয়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওরে সর্বনাশ, কিন্তু কপি করা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা দাঁড়াও, শেয়ার করলে মনে হয় করা যাবে, দেখি। কমেন্ট আছে না, ও এখান থেকে কপি করার তো আচ্ছা ঠিক আছে, সরি আমি কপি করতে পারছি না, এখানে প্রবলেম হচ্ছে। তাহলে তোমরা দেখো, তাহলে বিবাহ নারীদেরকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, আন্ডারলাইন, বিবাহ নারীদেরকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। তাহলে সাবজেক্ট কি এই বাক্যের সাবজেক্ট কে হচ্ছে, কে দিয়ে থাকে? বিবাহ। তাহলে বিবাহ দিয়ে থাকে, তাহলে আন্ডারলাইন করো, বিবাহ দিয়ে থাকে কাকে? কাকে দেয়? নারীদেরকে। কি দেয়? সামাজিক নিরাপত্তা। তাহলে ম্যারেজ গিভস উইমেন কি? সোশ্যাল সিকিউরিটি। সোশ্যাল সিকিউরিটি, আবার বললাম, ম্যারেজ গিভস উইমেন সোশ্যাল সিকিউরিটি। আবার দেখো, তাহলে বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা, বিবাহ দিয়ে থাকে, ম্যারেজ গিভস কাকে? নারীদেরকে, উইমেন সোশ্যাল সিকিউরিটি। অথবা যদি তুমি বলো যে ম্যারেজ গিভস কি দেয়? সোশ্যাল সিকিউরিটি কাকে দেয়? টু উইমেন। ওকে, কিন্তু বাট, একই বাক্য, হ্যাঁ তুমি বাট স্মল লেটার বাট লিখলা, বাট হ্যাঁ সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। তাহলে বাট এই বাক্যের সাবজেক্ট কে? নারী, নারী মানে দে, ওই যে যেটা যেহেতু উইমেন লিখছো, তাহলে দে, হ্যাঁ নারী মানে দে, ভার্ব কি? সংরক্ষণ করতে পারছেন না। মনে রাখবা, পারছেন না কখনো ফাইনাইট ভার্ব হবে না, কারণ পারছেন না ইংলিশ হলো ক্যান নট, ক্যান নট কখনো ফাইনাইট ভার্ব হয় না, এরপরে ফাইনাইট ভার্ব প্রয়োজন হয়। তাহলে বাট দে ক্যান নট, দে ক্যান্ট, দে ক্যান নট আলাদা পুরাটাই লিখলা, দে ক্যান নট, তারা দে ক্যান নট প্রিজার্ভ, দে ক্যান নট প্রিজার্ভ, তারা সংরক্ষণ করতে পারছেন না। প্রশ্ন করো, কি সংরক্ষণ করতে পারছেন না? তার অধিকার, তাদের অধিকার। তাহলে দে ক্যান নট প্রিজার্ভ দেয়ার রাইটস। কেন পারছেন না? বিকজ অফ সোশ্যাল সিস্টেম, বিকজ অফ সোশ্যাল ম্যানেজমেন্ট, ডিউ টু সোশ্যাল সিস্টেম। তাহলে আমার কথা শুনো,
বিবাহ নারীদেরকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। ম্যারেজ গিভস উইমেন সোশ্যাল সিকিউরিটি, বাট দে ক্যান নট প্রিজার্ভ দেয়ার রাইটস বিকজ অফ সোশ্যাল। তাহলে কথা কি ক্লিয়ার? তাহলে ম্যারেজ গিভস উইমেন সোশ্যাল সিকিউরিটি, বাট দে ক্যান নট প্রিজার্ভ দেয়ার রাইটস বিকজ অফ সোশ্যাল সিস্টেম, সোশ্যাল ম্যানেজমেন্ট। এখন আমার সাথে একটু কথা বলো, এই বাক্যে অ্যাডভার্বিয়াল কোনটা? প্রথম বাক্যে কোনো অ্যাডভার্বিয়াল নাই। ম্যারেজ গিভস উইমেন সোশ্যাল সিকিউরিটি, নো অ্যাডভার্বিয়াল। ম্যারেজ বিবাহ দিয়ে থাকে, কাকে দেয়, কি দেয়, নো প্রবলেম। এবার বলো, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। বাট দে ক্যান নট প্রিজার্ভ দেয়ার রাইটস, কেন পারছেন না? বিকজ অফ সোশ্যাল সিস্টেম। একজন হ্যান্ড রেজ করে আনমিউট করে আমার বলো কি সেটা হলো। তাহলে কথাটা কি খেয়াল করে দেখো, তাহলে ওই যে অ্যাডভার্বিয়াল কোনটা বলো তো, এই বাক্যে অ্যাডভার্বিয়াল কোনটা? কমেন্ট বক্সে বলো অ্যাডভার্বিয়াল কোনটা, হুইচ ওয়ান ইজ অ্যাডভার্বিয়াল? হ্যাঁ, ম্যারেজ, ম্যারেজ গিভস এনশিওরস প্রোভাইডস, সিনোনিম নিয়ে টেনশন করার দরকার নেই, তুমি জায়গা দাও, আমি সহজ সহজ শব্দ দিচ্ছি। হ্যাঁ, বলো এই বাক্যে অ্যাডভার্বিয়াল কোনটা? কমেন্ট বক্সে বলো অ্যাডভার্বিয়াল কোনটা। থ্যাংক ইউ সো মাচ। ডিউ টু সোশ্যাল সিস্টেম। অ্যাডভার্বিয়াল নিয়ে আমাদের বক্তব্য কি? এই ডিউ টু সোশ্যাল সিস্টেম বা বিকজ অফ সোশ্যাল সিস্টেম, সোশ্যাল ম্যানেজমেন্ট যেটা লিখছো, এটা নিচে আন্ডারলাইন করে লিখো। এটা আমি যে কোনো জায়গায় বসাতে পারবো, বাটের পরে শুরুতে আমি বসাতে পারি, শেষে বসাতে পারি। আমি যদি বলি বাট বিকজ অফ সোশ্যাল সিস্টেম উইমেন ক্যান নট প্রিজার্ভ দেয়ার রাইটস, কোনো প্রবলেম? বাট বিকজ অফ ডিউ টু সোশ্যাল সিস্টেম they cannot preserve their rights. Okay, yes or no বলো। ডান হলে সামনে যাচ্ছি আমি। সোশ্যাল সিকিউরিটি তুমি দাও বিকজ অফ সোশ্যাল সিস্টেম। হ্যাঁ, ওকে ডান বলো যেখানে বসে দিবা অ্যাডভার্বিয়াল। তুমি ইংলিশের নিয়ম পড়া বাধ্য। আমি তো কথা তোমারে দিলামই যে আমি যে স্ট্রাকচার গুলা ফলো করছি এরপরে অনুবাদ করা যায় না, রেসপন্সিবিলিটি তোমার না, এটা আমার। যে শুধু তুমি আমার কথাটা শোনো, প্রসেসটা শোনো। ওরে এত কাহিনীর এত স্ট্রাকচার আমি পারবো না, মাফ করে দাও। আগে কম স্ট্রাকচার, এই যে বেসিক কয়েকটা স্ট্রাকচারের মাধ্যমে অনুবাদ শেষ করো, না হইলে আমার দায়টা আমার উপর দিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ডান সামনে আগে। হ্যাঁ, আমার টার্গেট হলো 0। মনে রাখবো যে অনেকে বলেছে আপনি বিসিএস এর পড়া স্টুডেন্ট পড়াচ্ছেন কি বা হাবিজাবি বাক্য পড়াচ্ছেন এত ছোট ছোট। 0 টু হিরো, একদম শূন্য থেকে তুমি শুরু করো, ইনশাল্লাহ আমরা ম্যাচিউরড লেভেলে যাবো আল্লাহ রাখলে ইনশাল্লাহ। ওকে, পরের বাক্যটা ছিল বিয়ের পর স্বামী ইচ্ছে করলে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। সাবজেক্ট কে? স্বামী। হ্যাঁ, তাহলে কে ছেড়ে চলে যাচ্ছে? কে? তাহলে স্বামী। হ্যাঁ, তাহলে স্বামী ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। স্বামী ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে, ভার। কাকে? স্ত্রীকে। 3 কিন্তু নাম্বার করে দেয়া আছে। কখন? বিয়ের পর, আফটার ম্যারেজ। কিভাবে? ইচ্ছে করলেই। তো দেখো আমি একটু কথা বলে রাখছি যে ইচ্ছে করলেই যদি তুমি অনেক সময় অনুবাদ বের করতে না পারো, তুমি চাইলে এটাকে কমপ্লেক্সে নিয়ে ফেলতে পারো যে বিয়ের পর স্বামী যদি ইচ্ছে করে সে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, মানে হ্যাঁ স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। ওকে, কমপ্লেক্সে করবো, সমস্যা নেই। মনে রাখবা দ্য হাজবেন্ড এখন বলবা যে কমন, ওই একটা কথা কিন্তু আমি বলে রাখছি, একটু শেয়ার অফ করি।
সরি 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 সরি, আমি কেন মিউট হয়ে গেলাম? সরি, আমি সরি 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 আমি আনকনসিয়াসলি মিউট হয়ে গেছি। আমি কথাটা আরেকবার বলি। অর্থাৎ তোমার সাথে আমার চুক্তিটা এতটুকুই যে তোমার সাথে আমার কমিটমেন্ট এতটুকুই, তোমরা সাবজেক্ট প্লাস এ হাজব্যান্ড ক্যান লিভ অর ডিভোর্স হিজ ওয়াইফ, এতটুকু পর্যন্ত তোমার সাথে আমার ডিটারমিনেশন, তোমার সাথে আমার কমিটমেন্ট এতটুকুই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এ হাজব্যান্ড, দ্য হাজব্যান্ড তুমি যেটা বসাও সমস্যা নাই, আর হাজব্যান্ড যে কোনো যেটা বসাও, হ্যাঁ, ক্যান লিভ অর ডিভোর্স দিতে পারে, তালাক দিচ্ছে, হ্যাঁ, কিভাবে দিচ্ছে, আফটার সরি কাকে দিচ্ছে, হিজ ওয়াইফ, দ্যাটস ওকে, এতটুকু পর্যন্ত। এ হাজব্যান্ড ক্যান লিভ অর ডিভোর্স হিজ ওয়াইফ, এতটুকু পর্যন্তই। কখন দিচ্ছে, কোথায় দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এগুলো আমার আলাপ না, এগুলো তুমি যে কোনো জায়গায় বসাও। যে আফটার ম্যারেজ a husband can leave or divorce his wife, no problem. If a husband wants, he can leave or divorce his wife, no problem. Okay, done, done. Yes, এখন কি শুনতে পাচ্ছ কিনা? Yes, everything clear, done. সামনে যাই, সামনে আগাই। Yes, okay, হ্যাঁ, ওকে। তারপরে তারপরে নতুন নিয়মে যাব কিনা দেখি। হ্যাঁ, আচ্ছা, এবার একটা বিষয় হলো কমন নাউনের বিষয়। কমন নাউনটা হলো, এখানে আমি বিস্তারিত দুইটা, এখানে একটু আমার ওই ক্লাসে পড়াইতে গিয়ে আমি এই কথাটা আলোচনা করছি। দুইটা প্রসঙ্গ আমি তোমার বলি। মনে করো যে কমন নাউনের বিষয়টা, আমরা এই যে হেডমাস্টারের পূর্বে কেন দি বসাইলাম, হাজব্যান্ডের পূর্বে কেন আর্টিকেল বসাচ্ছি, এ হাজব্যান্ড ক্যান লিভ অর ডিভোর্স কেন বা দা হাজব্যান্ড কেন বসাচ্ছি, এটার উত্তর হলো কমন নাউন সাধারণত একাকি বসে না। প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্য বলে রেখো। ম্যান বললে কমন নাউন, কিন্তু অ্যাডাম বললে প্রপার নাউন। হ্যাঁ, নির্দিষ্ট ব্যক্তিকে না বুঝিয়ে পুরো জাতিটাকে যদি আমরা বুঝাই, সেটার নাম হলো কমন নাউন। তো কমন নাউন সাধারণত একাকি বসে না। কমন নাউন সাধারণত, গরু এক ঘাস খেয়ে বেঁচে থাকে, আমি দুনিয়ার কোথাও তুমি কাউকে একলা বসাতে পারবে না। কাউ লিভস অন গ্রাস না, হবে না। এ কাউ লিভস অন গ্রাস, অথবা দা কাউ লিভস অন গ্রাস, অথবা কাউস লিভ অন গ্রাস। অর্থাৎ গরু শব্দের ইংরেজি এ কাউ, অথবা দি কাউ, অথবা কাউস। অর্থাৎ কমন নাউন সাধারণত একাকি বসে না। আবার আমার সাথে বলো, কমন নাউন সাধারণত একাকি বসে না। যদি আমি ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, তাহলে আমরা তো বলতে পারতাম বার্কিং ডগ, অথবা বার্কিং ডগ, বলতে পারতাম বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর, জি না, হবে না। বলতে হবে এ বার্কিং ডগ, অথবা দা বার্কিং ডগ, অথবা বার্কিং ডগস সেলডম বাইটস বা বাইট, যেটাই হয়। তাহলে কমন নাউন সাধারণত একাকি বসে না। তাহলে কমন নাউন আর্টিকেল নিয়ে বসে, নতুবা ডিটারমিনার নিয়ে বসে। আই এম আ স্টুডেন্ট, আমি ছাত্র, আমি বলতে পারতাম না যে আই এম টিচার, আই এম স্টুডেন্ট, হবে না। কারণ স্টুডেন্ট, টিচার, ডক্টর এগুলো কমন নাউন। আই এম আ ডক্টর, এ দিতেই হবে। তাহলে কমন নাউন একাকি বসে না, আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসে, নতুবা প্লুরাল হয়ে বসে। এই জন্য আমরা হেডমাস্টার পূর্বে দি বসিয়েছি, স্বামীর পূর্বে এ বসিয়েছি, দি বসাতে চাই, ওয়াইফের পূর্বে এ হাজব্যান্ড ক্যান লিভ অর ডিভোর্স, ওয়াইফ বললে হবে না, হিজ ওয়াইফ বলতে হবে, হিজ ওয়াইফ বলতে হবে, দা ওয়াইফ বলতে হবে, মাই ওয়াইফ বলতে হবে, অর্থাৎ ডিটারমিনার দিতেই হবে। ওকে, অ্যানাদার পয়েন্ট, ওই একটা বাক্য হলো যে আমি একটা ওই ক্লাস অ্যানালাইসিস করছিলাম যে তোমার বিয়ের পর স্বামী ইচ্ছে করলেই স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। তো আমি বললাম যে শোনো, ক্লাসে বলছিলাম আর কি, তো বললাম যে বলতো আমি পারি ইংলিশ কি, আমি পারি হলো আই ক্যান, আমি পারতাম আই কুড, তাহলে আমি পারছি, তাহলে কি বলবো, আই এম ক্যানিং। আমি পারছিলাম আই ওয়াজ ক্যানিং, না। তাহলে পারা শব্দের ইংরেজি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্যান, পাস্ট ইনডিফিনিট টেন্সে কুড, এন্ড অন্য যে কোনো সেন্টেন্সে হবে বি এবল টু। তাহলে আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারছি, আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারছি, আই এম বিং এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পেরেছি, I have been able to do the work, আমি কাজটি করতে পারছিলাম, I was being do the work। তাহলে আমি কি বললাম, পারা শব্দের ইংরেজি লেখা আছে স্পষ্ট, তোমরা যারা নোটটা তৈরি করছো, পারা শব্দের ইংরেজি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্যান, পাস্ট ইনডিফিনিট টেন্সে কুড, এছাড়া অন্য সকল টেন্সে বি এবল টু হয়ে থাকে।
তাহলে আই এম বিং এবল টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো, আই শ্যাল বি ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে এখন আমি বললাম যে তাহলে শোনো, তাহলে আমি যদি বলি স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে, ইংলিশ কি হবে? হ্যাঁ, তাহলে এ হাজব্যান্ড ক্যান লিভ অর ডিভোর্স, হ্যাঁ ক্যান এর জায়গায় আমরা বসাইতে পারি ইজ বিং এবল টু লিভ অর ডিভোর্স। তোমরা কি বুঝছো কিনা আমি সেটা, আমি কাজটি করতে পারছি, তাহলে আমি আই আই ক্যান ডু দ্য ওয়ার্ক বললে তো হয়, আমি কাজটি করতে পারি। এ হাজব্যান্ড ক্যান পারে, কিন্তু এখানে তো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছে পারছে, তাহলে এ হাজব্যান্ড ক্যান লিভ অর ডিভোর্স নো প্রবলেম। কিন্তু আমরা যদি বলি এ হাজব্যান্ড ইজ বিং এবল টু লিভ অর ডিভোর্স হিজ ওয়াইফ, তাহলে এটাতে আরেকটা আঙ্গুরের রস মেশানো হয়। ওকে, তাহলে হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? আমি দুটা পয়েন্ট আলোচনা করেছি। কি কি? এক নম্বর পয়েন্ট হলো কি, এক নম্বর পয়েন্ট কি বলো? এই কমন নাউন সাধারণত একাকি বসে না, আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসে। আর দ্বিতীয় পয়েন্ট হলো যে তোমার কি ওই যে পারা, ইংলিশ পারা শব্দটা নিয়ে ব্যাখ্যা করেছি। ডান, ইয়েস বলে দাও। ডান, সামনে আগাচ্ছি। হ্যাঁ, সামনে গেলাম। ওকে, ইয়েস, এবার আসো। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এখন আমার নোট থ্রি, নোট থ্রি, নোট থ্রি, নোট থ্রিতে হলো আমার আরো একটু স্লো দাও, আমি অনেকে তো নতুন আছো, আমি তাহলে তাহলে এই নোট টু এর মাধ্যমে দুইটা কথা আমার আরেকবার রিপিট করি। আমরা প্রথমে বাক্য সাজাবো, বড় বাক্য পাইলে এটার আমি আমার মতো করে সাজিয়ে নেবো, কনজাংশন গুলোতে গোলদাগ দিয়ে রাখলে আলাদা বাক্য পেয়ে যাবো, এই কথা বলে আসছি, সমস্যা নেই। ওকে, আর এতক্ষণ পর্যন্ত যেই মেসেজ পাইলা সেটা হলো, আমার সাথে বলো, প্রধান, এটা হলো তোমার বেসিক সেন্টেন্স। প্রধান শিক্ষক পড়ান আমাদেরকে ইংরেজি, দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ। কোথায় পড়ান, কখন পড়ান, যে জায়গায় বসাও। মা, মাদার দেখান, শোজ কাকে দেখান, হার বেবি কি দেখান, দামুন মা দেখান। তাহলে প্রধান শিক্ষক পড়ান আমাদেরকে ইংরেজি, মা দেখান শিশুকে চাঁদ। দয়ালু শাসক নাসিরউদ্দিন দিয়ে থাকেন, দিতেন, কাকে দিতেন, দরিদ্র প্রজাদেরকে কি দিতেন, বিপুল পরিমাণ অর্থ। হ্যাঁ, বিবাহ দিয়ে থাকে নারীদেরকে সামাজিক নিরাপত্তা, ঠিক না? তাহলে এরপরে স্বামী, হ্যাঁ স্বামী ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে, কাকে, স্ত্রীকে। তাহলে একটা কথা এই পর্যন্ত এত আমি আওয়াজ করে কথা বললাম, একটা মেসেজ তোমার মগজের মধ্যে আমি ঢুকাই দিতে চাই। At first you should find out the subject, then find out the verb. Ask two questions to the verb. ভার্বকে দুইটা কোশ্চেন করবা, বাই হোয়াট অর হু, মানে হুম, কে বা কাকে প্রশ্ন করে দুইটা প্রশ্ন করবা, যে উত্তরটা পাবে সেটা বসাই ফেলবা। দেন আদার যত কোশ্চেন আছে সবগুলোর উত্তরে তুমি বসাই ফেলবা, আগে পিছে তুমি যে জায়গায় বসাও, নো প্রবলেম। কোথা থেকে দেন, কোন জায়গা থেকে দেন, কিভাবে দেন, এগুলো আমার আর জানার দরকার নাই। এবার আসুন নোট থ্রিতে হলো, নোট থ্রির পয়েন্টটা হলো, এবার হলো বাক্যে প্রত্যক্ষ কোনো মূল ভার্ব খুঁজে পাওয়া না গেলে একটি টু বি ভার্বকে মূল ভার্ব হিসেবে ধরে নিতে হবে। বাক্যে প্রত্যক্ষ কোনো মূল ভার্ব নাই, সরাসরি কোনো মূল ভার্ব নাই, তখন এখন আমরা কি করব, একটি টু বি ভার্বকে আমরা মূল ভার্ব হিসেবে ধরে নেব। টু বি ভার্বটা কি? যেমন ধরো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। ওকে, হ্যাঁ, এবার আমারে বলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। প্লিজ রাইট, ট্রান্সলেট দিস সেন্টেন্স ইন ইউর ওন নোটবুক অর তুমি কমেন্ট বক্সে লিখো আমারে। তুমি সময় 30 সেকেন্ড দিলাম, এখানে 1 মিনিট সময় দিলাম, এটা তুমি ইয়া করো, কমেন্ট বক্সে আমার নোটটা লিখো, কমেন্ট বক্সে এই বাক্যের ইয়েটা লিখো, এই বাক্যের ইংরেজিটা লিখো, তোমার মতো করে লিখো, দেখাচ্ছি না আমি। হ্যাঁ, লিখো।
আচ্ছা, ওকে, হ্যাঁ। তো আমি এই বাক্যটাতে আমি তোমাদের একটা অনেকের কি হয় কি মানে অনেকের যে প্রবলেমটা হবে সেটা হলো অনেকে কি করতে চাও, হ্যাঁ, অনেকে কি করবা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেটেস্ট অফ ইংলিশ রোমান্টিক পোয়েট। থ্যাংক ইউ সো মাচ। এই যে উর্মিলা দেব, মিতু অথবা কয়েকজন লিখছো, তোমরা যেটা লিখতেছো ওয়ান অফ এর বিষয়টা বুঝিয়ে বলি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিতার প্রধানতম। আন্দাজি গায়ের জোরে আমরা অনুবাদ করতে যাব না, অনুবাদ সরল অঙ্কের মতো। অনুবাদ মানে একেবারে আমি যেভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এর নো প্রবলেম, তুমি ওয়ান অফ দ্য বেস্ট যেটা লিখো কোনো সমস্যা নেই, কিন্তু অনুবাদ যদি ধরো যে বাক্যটা আমি অবিকল অনুবাদ করতে চাই, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তুমি আগে দাগাও, আগে কাজগুলো আমার আন্ডারলাইন করো, আমি আন্ডারলাইন করি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। ওকে, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। তাহলে কে প্রধানতম? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দিস ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আচ্ছা, এরপরে কি ইজ বা ওয়াজ, যেটা তো হিস্টোরিক্যাল প্রেজেন্ট হিসেবে ইজ দেয়া যায় অথবা ওয়াজও দিতে পারো, নো প্রবলেম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ, ছিলেন। তাহলে কি ছিলেন? তাহলে যেখানে আমরা প্রত্যক্ষ মূল ভার্ব খুঁজে পাবো না সেখানে একটা টু বি ভার্বকে মূল ভার্ব হিসেবে আমরা ভাববো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন। প্রশ্ন করলাম কি ছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ছিলেন? কি ছিলেন? তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ছিলেন? কি ছিলেন? উত্তর হলো ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। তুমি বলেনি যে অন্যতম, অর্থটা তুমি বাক্যটা আগে ভালো করে পড়ো। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ, ছিলেন, কি ছিলেন? ওই ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। এই যে কবিদের, এর মানে হলো অফ, তাহলে দা প্রধানতম, এটাকে বলা হয় বিশেষণের অতিশায়ন, সুপারলেটিভ ডিগ্রি। প্রধান, প্রধানতর, প্রধানতম। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ, হ্যাঁ, ওয়াজ এর পরে দ্য বেস্ট, দ্য চিফ, দ্য গ্রেটেস্ট, দ্য সুপ্রিম, যেটা তুমি বসাও, অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস ইন দ্য 19th সেঞ্চুরি। ওকে, হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ। তাহলে আবার বললাম, তাহলে ওই যারা ওয়ান অফ দ্য দিতে চাও তাদের জন্য আমি একটু বিষয়টা বুঝিয়ে বলি। তোমরা যদি কেউ ওয়ান অফ দ্য দিয়ে করার জন্য টার্গেট নাও, মনে রাখো, যদি বলতাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অন্যতম রোমান্টিক কবি, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোমান্টিক পোয়েটস, নো প্রবলেম, ওয়ান অফ দ্য তখন হইতো। কিন্তু যদি আমি বলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রধানতম, শ্রেষ্ঠ, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য গ্রেটেস্ট। তাহলে মনে রাখবো সুপারলেটিভের স্ট্রাকচার দুইটা, একটা হলো দি প্লাস সুপারলেটিভ প্লাস অফ অথবা ইন, আর একটা হলো ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন, নাউনটা প্লুরাল হবে। আবার বললাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংল্যান্ড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংল্যান্ড। আর জর্জ বার্নার্ড শো ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। এবার শেয়ার বন্ধ করি, আমার দিকে তাকাও, মুখে মুখে আমার সাথে বলো, there are two basic structures of superlative degree. সুপারলেটিভ ডিগ্রিকে আমরা দুই ভাবে গঠন করতে পারি। এক নম্বর, ওয়ান দি প্লাস সুপারলেটিভ প্লাস অফ অথবা ইন। আমরা সরাসরি দ্য মেঘনা ইজ দ্য গ্রেটেস্ট, ইজ দ্য বিগেস্ট, ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ, নো প্রবলেম। দ্য মেঘনা ইজ দ্য বিগেস্ট, অর্থাৎ সবচেয়ে বড়, হ্যাঁ। আর যদি বলো এই তুমি যদি বলো কপোতাক্ষ, কর্ণফুলী, সুরমা, যমুনা, তাহলে এগুলোতে আমরা বিগেস্ট বলবো না, আমরা বলবো ওয়ান অফ দ্য বিগেস্ট। হ্যাঁ, আমি যদি বলি যে কামাল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে সে সবচেয়ে লম্বা, আর কামাল ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে সবচেয়ে লম্বাদের মধ্যে একজন, মানে লম্বা আরো কয়েকজন আছে। তাহলে আমার সাথে বলো সুপারলেটিভের স্ট্রাকচার হলো দুইটা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য, ওয়াজ ওয়ান অফ দ্য বললে হবে, আমি হবে না বলি নাই, হবে, কিন্তু আমি যদি আরো একিউরেট করতে চাই তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য বেস্ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য সুপ্রিম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্য গ্রেটেস্ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্য চিফ, মেইন, হ্যাঁ, অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস, ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। কখন? ইন দ্য 19th সেঞ্চুরি। বলবা যে 19th এর আগে দি দিয়েছেন কেন? এটাকে বলা হয় অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বার। 1 2 3 4 দিস ইজ কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বারের পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাই না, আর যদি আমরা অর্ডিনাল নাম্বার বসাই তাহলে তার পূর্বে আমরা কি বসাই বলো? দি বসাই। হ্যাভ ইউ রিসিভড মাই মেসেজ? তোমরা কি আমার समझ में आएगा? তুমি কি বুঝছো আমার কথা? আমার মেসেজ বুঝছো কিনা?
তোমরা কি বুঝছো আমার কথা? ব্যাখ্যা ক্লিয়ার? ওকে, ডান বলে দাও। ওকে, ডান, থ্যাংক ইউ। আচ্ছা, হয়ে গেল। তাহলে উইলিয়াম ওয়াটসন 1900 রোমান্টিক বই। ওকে, আচ্ছা, নোট 4, নোট 4টা শোনো একটু। নোট 4 মনে তোমাদেরকে দেওয়া হয়েছে কিনা দেওয়া হয়েছে মনে হয়, সমস্যা নেই। কিছু কিছু মনে রাখবো, আমি এক কথা বলতে চাই, ফার্স্টলি, এট ফার্স্ট, হ্যাঁ, ইন দ্য ফার্স্ট প্লেস, এট ফার্স্ট, সামটাইমস, ইন দ্য মিন টাইম, মিন টাইমস না মিন টাইম, ইন দ্য মিন টাইম, এটা ঠিক করে লিখো, ইন দ্য মিন টাইম, হ্যাঁ, ইন দ্য মিন টাইম, ইন মেনি কেসেস, in many cases, in many cases, in addition, in the same way, consequently, nevertheless, nonetheless, furthermore, এরকম কিছু আছে। For example, for instance, on the other hand, on the contrary, by comparison, as as a consequence, as a result, thus, then, therefore, finally, at last, এরকম ধরনের কিছু অ্যাডভার্ব আছে। এই ধরনের অ্যাডভার্ব লিঙ্কার বা সেন্টেন্স কানেক্টর গুলাকে আমরা বাক্যের শুরুতে বসাবো। অর্থাৎ আমরা ইন এডিশন, কনসিকুয়েন্টলি, ফাইনালি, এজ এ রেজাল্ট এগুলাকে শেষে বসাবো না, এগুলা এই ধরনের শব্দ পেলে শুরুতে বসাই দেবো। 1 নম্বর কথা মনে রাখবা, প্রথম কথা হলো এটা। তাহলে আমি নোট 4 এর 3টা কথা বলবো। প্রথম কথা বললাম কিছু কিছু অ্যাডভার্ব, কিছু কিছু কনজাংশন কানেক্টর, এটা আমরা বাক্যের শুরুতে বসাই। ওকে, সেকেন্ড অপশন। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হলো অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, নরমালি, জেনারেলি, ওকেশনালি, ডেইলি, সাডেনলি, অফেন, জাস্ট নাও, এভার, নেভার, হ্যাঁ, এরপরে কি বলো, লেটলি, রিসেন্টলি, হার্ডলি, স্কার্সলি, এরকম কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা অ্যাডভার্ব অফ ম্যানার আছে। এরকম কিছু অ্যাডভার্ব অফ ম্যানার অথবা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, যেগুলোকে আমরা সাধারণত মূল ভার্বের পূর্বে বসাবো। মূল ভার্বের পূর্বে বসাবো, টু বি ভার্বের পরে বসাবো, আর অক্সিলারি ভার্ব মূল ভার্ব থাকলে তার মাঝখানে বসাবো। একটু কথা, এত নিয়ম টিয়ম বোঝা লাগবে না। তুমি আগে দেখো, সে সদা সত্য কথা বলে, এত পেঁচে যাইও না। বলো, সে সদা সত্য কথা বলে, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। অলওয়েজটাকে কেন আগে বসাইলাম? বলো, অ্যাডভার্ব অফ ম্যানার এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কে আমরা সাধারণত মূল ভার্বের পূর্বে বসাই। দুইবার আমার সাথে বলো। আমি বলতে পারতাম হি স্পিক্স দ্য ট্রুথ অলওয়েজ, কোনো সমস্যা নেই, অলওয়েজ যেই জায়গায় নিয়ে বসাবো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা বসানো সুন্দর কোথায়? উত্তর হলো অলওয়েজ আমরা অ্যাডভার্ব অফ ম্যানারটা মূল ভার্বের আগে বসাবো। আর যদি টু বি ভার্ব থাকে, হি ইজ অলওয়েজ লেট, হি ইজ অলওয়েজ লেট, ইউ আর অলওয়েজ লেট, তুমি তো বুঝো, তাহলে বুঝছো অলওয়েজটা কি? ইউ অলওয়েজ ইজ বলছো, বলো নাই তো, তুমি বলছো ইউ আর অলওয়েজ লেট, ইউ আর অলওয়েজ লেট, ইউ আর অলওয়েজ লেট, তাহলে ইউ আর অলওয়েজ, তাহলে টু বি ভার্ব যদি হয়, অলওয়েজটা মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা টু বি ভার্বের পরে বসে। আর হ্যাঁ, যদি অক্সিলারি ভার্ব মূল ভার্ব দুইটা থাকে, তাহলে মাঝখানে বসাবো, অর্থাৎ মূল ভার্বের আগেই বসাবো। যেমন হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, মানে মূল ভার্বের, এত কথা না মনে রেখে মনে রাখবো টু বি ভার্বের পরে আর মূল ভার্বের আগে, টু বি ভার্বের পরে আর মূল ভার্বের আগে। এই কথাটা যদি তুমি আমার বুঝো, তাহলে আমার বলো, এই একটু তোমার আমি একটু পিছনে এসে আবার ব্যাখ্যা বলি। পিছনে আসো, পিছনে কি দেখো, এই যে ধরো পিছনে আবার ওই হেডমাস্টারে আসো। The headmaster teaches us English in the class cordially. তোমরা আমার সাথে এই কথায় একমত হবে কিনা যে এইটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার বা অ্যাডভার্ব অফ ম্যানার, এটাকে আমরা মূল ভার্বের আগে বসাইলে খুব ভালো লাগে, আমাদের কাছে বলতে ভালো লাগে। The headmaster cordially teaches us English, আশা করি ক্লিয়ার। তাহলে এই দেখো, তুমি বলতে পারো যে এই পরের বাক্যটা দেখো, এই যে মা শিশুকে মনোযোগ সহকারে, তাহলে মাদার শোজ হার বেবি, এই অ্যাটেন্টিভলি অ্যাডভার্ব অফ ম্যানার আমরা কোন জায়গায় বসাইলে ভালো লাগবে? উত্তর, মাদার cordially, mother attentively shows her baby the moon. ওকে, আমি বুঝতে পারছি মনে হয়। তাহলে বলো, দুইটা কথা আমার সাথে বলো। কিছু কিছু অ্যাডভার্ব, এট ফার্স্ট, হ্যাঁ, এজ এ রেজাল্ট, ফাইনালি, কনসিকুয়েন্সলি, ইন দ্য মিন টাইম, এই সমস্ত অ্যাডভার্ব আমরা বাক্যের শুরুতে বসাবো, নো প্রবলেম। তবে কিছু কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, হ্যাঁ, ফাইনাল, যেমন কি ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, জেনারেলি, হ্যাঁ, এভার, নেভার, হার্ডলি, এগুলা আমরা কোথায় বসাইলে ভালো লাগবে, কোথায় বসানো মুস্তাহাব? উত্তর হলো মূল ভার্বের পূর্বে আর অক্সিলারি ভার্বের পরে। এত কিচ্ছু মনে রাখো না, তুমি সারা জীবন করে আসছো হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, দ্যাটস এনাফ। এই বাক্যটা মাথায় রাখো, অলওয়েজ মূল ভার্বের পূর্বে, হ্যাঁ,
হ্যাঁ, মূল ভার্বের পূর্বে। ইউ আর অলওয়েজ লেট, এই যে টু বি ভার্বের পরে, ঝামেলা শেষ। ডান, ডান বলো। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এর পরে নাউন হিসাবে পয়েন্ট দেওয়া যাবে না? যাবে, সমস্যা নেই। গ্রেটেস্ট পয়েন্ট, দ্য গ্রেটেস্ট পয়েন্ট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্য বেস্ট অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস। না, কেন তুমি বেস্ট অফ ইংলিশ রোমান্টিক, ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম, বেস্ট অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস না, ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। গ্রেটেস্ট পয়েট আমি বলা দরকার নেই তো, গ্রেটেস্ট পয়েট অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস, এটা কি বলছে? বলছে ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। তাহলে দা প্রধানতম অফ ইংরেজ কবি, ইংরেজ রোমান্টিক কবিস, তাহলে দা গ্রেটেস্ট অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস। আসো, তারপরে ওকে, তারপরে এবার আসো আমার কথায়। ফার্স্টলি গেল, হ্যাঁ, ওকে। এবার আসো, এবার একটা বিষয় আমি তোমার বুঝিয়ে বলি। এবার স্যার 7 নম্বরের বাক্যটা একটু অ্যানালাইসিস করতেই হবে আমার। 7 নম্বর বাক্যটা মূলত নোট 1 এর প্রেক্ষাপটে ছিলাম, হ্যাঁ। এটা মূলত 31-এ লিখছিল, কিন্তু এটা মূলত 31-এর বাক্য না। 31-এর বাক্য লিখতে গিয়ে আমরা এটা লিখে ফেলছি। যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভেতরে এবং বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে, তখন পুলিশ বিভাগের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, আসামি ও আটক ব্যক্তির সংখ্যা, মামলা আসামি ও আটক ব্যক্তির সংখ্যা না জানানোর অবস্থান মোটেও গ্রহণযোগ্য নয়। ওকে, বাক্যটা ভালো করে বলো। এই ধরনের বাক্য কি করবা? আবার বললাম, এটা হলো নোট, কোথায়? নোট 1 এর কথা। নোট 1 এর যে বড় বাক্য পাইলে আমরা কি কাজ করি? যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভিতরে এবং বাইরে খুব সমালোচনা হচ্ছে, তখন পুলিশ বিভাগের পক্ষ থেকে ডিজিটাল আইনের মামলা। ওরে বাবা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো আমি একটা কাজ করি, দেখো এখানে কি কাজ করলাম, হ্যাঁ। তাহলে যখন তখন দিয়ে তুমি করতে পারো, অথবা তুমি কম্পাউন্ডও করতে পারো। তুমি চাইলে বলতে পারো এত কথা বাদ দাও, যখন তখন দিয়ে তুমি যদি করতে চাও করলে করতে পারো। আমি ছোট মানুষ, ছোট করে করবো, তুমি যখন বাদ দাও তখন, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে দিয়ে দাও, দেখো দুই ভাগ হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের বাইরে এবং ভিতরে ব্যাপক সমালোচনা হচ্ছে, তাহলে কি হচ্ছে? তাহলে a huge criticism is going on about the human rights situation of Bangladesh inside and outside the country, তাই না? তাহলে at that moment, ওই মুহূর্তে পুলিশ বিভাগের পক্ষ থেকে ডিজিটাল তাহলে না জানানোর অবস্থান মোটেই গ্রহণযোগ্য নয়। ইট ইজ নট পসিবল, বলবা যে ইট ইজ দিয়ে শুরু করলাম কেন, এগুলো সব সামনে পাইবা। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল, এটা আদৌ গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কি বলো? এটা মোটেও গ্রহণযোগ্য নয়। কি বলো? টু নট টু ইনফর্ম the number of cases or detainees under Digital Security Act, তাই না? ইট ইজ অ্যান্সার, তাহলে ফ্রম ফর পুলিশ ডিপার্টমেন্ট, এইভাবে করতে পারো। কিন্তু আমার এখানে অন্য একটা মেসেজ দিতে চাই, তোমার একটু বুঝিয়ে বলি। পেছনে আসো, একটা কথা বলে রাখি, দেখো আমি অনুবাদটা কি করলাম, খুব ভালো করে খেয়াল করে দেখুন। when there is huge criticism, বলবো যে দেয়ার দিয়ে কেন শুরু করলে, নোট 7 এ যে বলবো যখন বাক্যের সরাসরি সাবজেক্ট খুঁজে আমরা পাই না, তখন চাইলে আমরা দেয়ার দিয়ে শুরু করতে পারি, সামনে আসবে, এই নিয়মটা আসবে। when there is huge criticism about human rights situation of Bangladesh, home and abroad, in and outside the country, then এই যে তখন, একটু কথা শুনে রাখো, যখন তখনের ইংরেজি আমরা কি করতে চাই? ফাইন দিয়ে শুরু করলে দেন দিয়ে ফেলি। বি কেয়ারফুল, সাবধান। ওয়েন শব্দের অর্থ যখন বা যখন তখন, আমি এটা সামনে পাইবা। ওয়েন শব্দের অর্থ যখন তখন। দো অলদো শব্দের অর্থ হলো যদিও তবুও। দো অলদো শব্দের অর্থ হলো যদিও তবুও, যদিও তথাপি। হ্যাঁ, তাহলে ওয়েন যখন, ওয়েন অর্থ হলো যখন তখন, দো অলদো অর্থ হলো যদিও তথাপি, ইফ অর্থ যদি তবে, ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে ইফ এর অর্থ যদি বলা ঠিক হবে না, ইফ এর অর্থ হলো যদি, তারপরে তাহলে আছে, তাহলে হবে।
তাহলে আবার শব্দটা আসবে, বুঝছো কিনা? তাহলে এরকম এটা সামনে আসবে। তাহলে যখন when there is huge criticism, তাহলে যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভিতরে এবং বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে, when there is huge criticism about the human rights situation of Bangladesh, then আর লাগবে না, কমা দিলেই কিন্তু দেনের কাজ করবে। এই যে এখানে কমা দিয়ে দিব, হ্যাঁ কমা দিয়ে দিলাম, এই যে কমা দিলাম হোম এন্ড অ্যাব্রোড, হ্যাঁ তাহলে দেনের পরিবর্তে কমা দিয়ে দিলাম। তাহলে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল that the police department will not disclose the number of কি বলো cases, detainees and arrested persons under digital security act. একটু খেয়াল করে দেখো, দাঁড়াও আমি আরেকটা বিষয় বুঝাই। ওকে, একটু আবার আমি এই বাংলা বাক্যটা একটু ফোকাস করে বলি। আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, অনুবাদে কোথায় প্রবলেম হচ্ছে? এই বাক্যটা যদি আমি তোমাকে প্রথম দেই, আমি ক্লাসেও দেখছি যে এই বাক্যটা আমি ওই সময়ের প্রথম আলোতে ছিল, ওই দিনেরই যেদিন আমি পড়াইছিলাম। তো দেওয়ার পরে মোটামুটি অনেকের ভাঙচুর করার মতো অবস্থা, ঠিক আছে কিনা? প্লিজ জাস্ট রিসিভ দ্য মেসেজ ফ্রম মি। এই বাক্যটাকে আমি কিভাবে অনুবাদ করতে চাই? বাক্যটা ছিল যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভিতরে এবং বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে, একটু পর্যন্ত কিন্তু অনুবাদ সবাই করে ফেলতে পারে। when there is huge criticism or when a huge criticism is going on about কি বলো the human rights situation of Bangladesh inside and outside the country বা home and abroad, এই পর্যন্ত কিন্তু আমরা সবাই করতে পারছি। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা এই জায়গায় হচ্ছে। আবার বললাম, এই পর্যন্ত আমাদের আলটিমেটলি তেমন সমস্যা হচ্ছে না, এই পর্যন্ত আমাদের তেমন সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে তখন পুলিশ বিভাগের পক্ষ থেকে, হ্যাঁ ডিজিটাল আইনে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামি, ঠিক আছে না, মামলার আসামি ও আটক ব্যক্তির সংখ্যা না জানার, মামলা আসামি এবং আটক ব্যক্তির সংখ্যা না জানার অবস্থান মোটেও গ্রহণযোগ্য না। এই দ্বিতীয় বাক্যটাকে নিয়ে কিন্তু আমরা একটা বড় রকমের বেড়াজালে পড়ি, এবং আমি দেখছি যে ক্লাসে প্রায় অধিকাংশই এটা লিখতে পারে নাই। এবার তোমরা আমার কথা শুনো, আমার দিকে তাকাও। এই যে আমি যদি বলো যে আমি আমার অনুবাদটা দাও, তাহলে আমি অনুবাদটা কিভাবে করবো? যে যখন দেশে ধরো একেবারে অ্যাজ এ বিগিনার কিচ্ছু জানি না, তাহলে তুমি একাধিক বাক্যটাকে সাজাও। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশে এবং বিদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। A huge criticism is going on about the human rights situation of Bangladesh inside and outside the country. Okay, no problem. At that time, বুঝছো কিনা, হ্যাঁ ওই মুহূর্তে at that time, হ্যাঁ it is not কি বলো, এটা মোটেও উচিত নয়, হ্যাঁ এটা it is not, হ্যাঁ it is not, এটা কি বাক্যটা কি ছিল দ্বারা কি বলে এটা, আচ্ছা তাহলে গ্রহণযোগ্য নয়, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা এই মুহূর্তে এটা মোটেও গ্রহণযোগ্য নয় যে পুলিশ এই তথ্যগুলো জানাবে না। পুলিশ উইল নট ডিসক্লোজ দা কি বলেন কেস, নাম্বার অফ কেসেস, অ্যারেস্টেড পারসন আন্ডার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। ওকে, আবার খেয়াল করে দেখো, প্রথম বাক্যটাকে কিন্তু আমরা মোটামুটি বগল দাবা করতে পারছি, কিন্তু দ্বিতীয় বাক্যটার একটু স্ট্রাকচার জটিলতার কারণে আমরা কিন্তু এলোমেলো করে ফেলছি। প্লিজ মাইন্ড ইট। আমি বলতে চাচ্ছি যে ওইটা কিন্তু ওই দিনের প্রথম আলো পত্রিকার লাইন ছিল কি, দেশের ভিতরে এবং বাইরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, মাইনে নিলাম, এই বাক্য পর্যন্ত হয়েছে। দ্বিতীয় বাক্যটাকে যদি আমি আমার মতো করে সাজাই যে এই মুহূর্তে এটা আদৌ উচিত নয়, যে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল, এটা আদৌ গ্রহণযোগ্য নয় যে পুলিশ এই তথ্যগুলো জানাবে না। পুলিশ উইল নট ডিসক্লোজ দ্য নাম্বার অফ কেসেস, detainees and arrested persons under digital security act. প্লিজ, তাহলে আমি তোমার এটা এই নোটটা, এই বাক্যটার অর্থ হলো, এই বাক্যটা দিয়ে আমি কি বুঝাইছি? এই বাক্যটা হলো যে স্ট্রাকচার যেমনই হোক, আমি অনুবাদ করার সময় আমার নিজস্ব কাঠামো তৈরি করে ফেলবো। আবার আমি লাস্ট এই কথাটা আরেকবার অ্যানালাইসিস করে বলি যে আমি বলতে চাচ্ছি, যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভিতরে এবং বাইরে
তাহলে বাংলাদেশের মানবাধিকার there is huge criticism about the human rights situation of Bangladesh inside and outside the country. হ্যাঁ, এরপর পুলিশ বিভাগের পক্ষ থেকে এই বাক্যটাকে কিন্তু আমরা এলোমেলো করছি। এই অংশটাতে আমি চাপে পড়বো অনুবাদটা করতে গেলে। পুলিশ বিভাগের পক্ষ থেকে তো আমি কি কাজ করছি দেখো, আমি বললাম যে এটা আদৌ হ্যাঁ, in this moment, in that moment, it is not acceptable at all. এটা আদৌ গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, ওই পুলিশ বিভাগের পক্ষ থেকে মামলা এত কথা না বলে বলছে যে এটা আদৌ গ্রহণযোগ্য নয় এই মুহূর্তে যে পুলিশ ডিপার্টমেন্ট বা পুলিশ এই তথ্যগুলো জানাবে না। পুলিশ উইল নট ডিসক্লোজ, পুলিশ উইল নট ওপেন দ্য নাম্বার অফ পাবলিশ দ্য নাম্বার অফ কি বলো arrested person, detainees or কি বলো cases under digital security act. তাহলে আমি কি বললাম, দ্বিতীয় অংশটাতে আমি কি কাজ করেছি, দ্বিতীয় অংশটাতে আমি আমার মতো করে স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। when there is huge criticism about the human rights situation of Bangladesh women abroad, it is not acceptable at all. এই যে এই বাক্যটা আমি আমার মতো করে স্ট্রাকচার সাজাইছি, that the police department will not disclose the number of cases, detainees and arrested persons under Digital Security Act. আশা করি বুঝতে পারছি। তোমরা কি আমার একটু পর্যন্ত বুঝছো কিনা বলো? ওকে, ডান। এই বাক্যটা বুঝছো কিনা বলো? মানে আমি আবার ইয়েস বলো কয়েকজন। যখন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভেতরে এবং বাইরে সমালোচনা হচ্ছে তখন পুলিশ বিভাগের পক্ষ থেকে, দ্বিতীয় বাক্যটা এই এলোমেলো স্টাফ, পুলিশ বিভাগের পক্ষ থেকে এই তথ্যগুলো না জানানোর অবস্থান মোটেই গ্রহণযোগ্য নয়। ও বাবা, স্ট্রাকচার এগুলো দিয়ে তুমি পারবে না। কিন্তু আমি কি করছি, তখন এটা আদৌ গ্রহণযোগ্য হবে না। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল দ্যাট পুলিশ ডিপার্টমেন্ট উইল নট ডিসক্লোজ দিস, এই বিষয়গুলো আন্ডার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। ওকে, তাহলে যখনই when you find difficult structure beyond your capability, যখন তুমি দেখবা যে স্ট্রাকচার আমার নিয়ন্ত্রণে নাই, try to change, you must change the structure of that sentence. আমি বারবার বলে রাখতেছি, you should never be compelled or never be motivated by the structure given in the sentence. সেন্টেন্সের মধ্যে যে স্ট্রাকচার দেওয়া আছে এটা দিলেই তুমি অনুবাদ বাক্য ভাঙচুর করবা। ওকে, ডান। আচ্ছা, এরপরেও দেখো এখানেও এসব ক্ষেত্রে নারীরা, ওইটাও বিশেষ পরীক্ষা 31তম কততম বিশেষের প্রশ্ন 30-27 যেটা হোক, যে এসব ক্ষেত্রে নারীরা অনেক সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না প্রমাণের অভাবে। তুমি বলবা যে কি, আমার কাজটা কতটুকু, আমার কাজটা হলো এতটুকুই, কে গ্রহণ করতে পারছেন না? নারীরা। এই যে নারীরা, দিস ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, নারীরা পারছেন না। উইমেন তেলে পারছেন না, ইংলিশ উইমেন ক্যান নট টেক বললেও পারতাম আমরা, কিন্তু আমরা বলছি উইমেন আর নট বিং এবল টু টেক, নারীরা পারছেন না। তাহলে উইমেন ক্যান নট টেক, উইমেন ক্যান নট টেক, তাহলে নারীরা পারছেন না। কি পাচ্ছেন না, কি পাচ্ছেন না? উইমেন ক্যান নট টেক, হ্যাঁ, উইমেন ক্যান নট টেক, কি পাচ্ছেন না, কি করতে পারছেন না? তাহলে টেক লিগ্যাল অ্যাকশন, আইনানুগ আইনানুগ ব্যবস্থা। তাহলে উইমেন ক্যান নট টেক লিগ্যাল অ্যাকশন। এসব ক্ষেত্রে নারীরা অনেক সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না প্রমাণের অভাবে। তাহলে উইমেন ক্যান নট টেক, উইমেন ক্যান নট টেক, উইমেন হলো সাবজেক্ট, ক্যান নট টেক হলো ভার্ব, কি গ্রহণ করতে পারছেন না? লিগ্যাল অ্যাকশন। কোথায়? ইন দিস কেসেস, এসব ক্ষেত্রে। তারপরে কি বলো, ইন মোস্ট অফ দ্য টাইম, অনেক ক্ষেত্রে, ডিউ টু দ্য, কি কেন পারছেন না? ফর দ্য ল্যাক অফ এভিডেন্স। কিসের কারণে বলো? এভিডেন্স। একজন কমেন্ট বক্সে বলো, হাউ মেনি অ্যাডভার্বস ইন দিস সেন্টেন্স, এই বাক্যে কয়টা অ্যাডভার্বিয়াল আছে? একজন কমেন্ট বক্সে বলো কয়টা অ্যাডভার্বিয়াল আছে। উইমেন আর নট বিং এবল টু টেক, অথবা উইমেন ক্যান নট টেক লিগ্যাল অ্যাকশন। ওকে, ডান। হ্যাঁ, আরো কয়েকজন বলো, তাতেই বলো তাড়াতাড়ি। হ্যাঁ, there are 3 absolute adverbial in the sentence. তাহলে তুমি ইংরেজিতে কঠিন বানাইতেছো কেন? এই যে 29তম বিসিএস এর প্রশ্নটাতে, বাক্যটাতে উইমেন আর নট বিং এবল টু টেক অ্যাকশন, উইমেন ক্যান, আর নট বিং বাদ দিলাম, পারছেন না, কন্টিনিউয়াস না রেখে প্রেজেন্টে রাখলাম, উইমেন ক্যান নট টেক লিগ্যাল অ্যাকশন। ওকে, মানলাম। In these cases, in these cases, not these cases, কারণ ইংরেজিতে ডবল প্লুরাল হয়, বাংলায় ডবল প্লুরাল হয় না। এগুলো আমি লিখে দিছি, কোনো লেখার দরকার নেই। অল স্টুডেন্টস নাকি অল স্টুডেন্টস? উত্তর হলো অল স্টুডেন্টস। কিন্তু সকল শিক্ষার্থী নাকি সকল শিক্ষার্থীরা? উত্তর হলো সকল শিক্ষার্থী। কারণ ইংলিশে ডবল প্লুরাল হলেও বাংলায় ডবল প্লুরাল হয় না। বাংলায় আমরা ইংলিশে বলি 2 বয়েজ, কিন্তু আমরা বাংলায় বলি না 2 বালকেরা। বাংলায় 2 বালক বলি, কিন্তু ইংলিশে বলি 2 বয়েজ। আমার দিকে তাকাও, বলো ইংরেজিতে ডবল প্লুরাল হয়, মেনি স্টুডেন্টস হয়, কিন্তু মেনি বাংলায় অনেক শিক্ষার্থীরা হবে না।
বাংলায় হবে অনেক শিক্ষার্থী। বলো ইংরেজিতে ডবল প্লুরাল হয় কিন্তু বাংলায় ডবল প্লুরাল হয় না। ইংরেজিতে ডবল প্লুরাল হয়, বাংলায় ডবল প্লুরাল হয় না। ইয়েস ইয়েস বলো। ইংরেজিতে ডবল প্লুরাল হয়, বাংলায় ডবল প্লুরাল হয় না। এই জন্য আমরা ইন দিস কেসেস বলেছি। ডিউ টু দ্য ল্যাক অফ দিয়ে দিও, সমস্যা নেই। ডিউ টু দ্য ল্যাক অফ এভিডেন্স। ওকে, তো কি বললাম তোমার, এবার আসো ওই যে এখানে, তো কি বললাম দেখো একবার। হ্যাঁ, তাহলে উইমেন ক্যান নট টেক লিগ্যাল অ্যাকশন, একটু পর্যন্ত তোমার আমার এই যে যারা আমার কথা শুনতেছো তোমার সাথে আমার এগ্রিমেন্ট জাস্ট এতটুকুই। উইমেন ক্যান নট টেক, উইমেন ক্যান নট দিলা নাকি আর নট বিং এবল টু দিছা, নাকি রিসিভ টেক দিছো, নাকি রিসিভ দিছো, নাকি অ্যাকসেপ্ট দিছো, সেগুলো আমার দেখাবে। লিগ্যাল অ্যাকশন দিছো নাকি লফুল মেজার দিছো না, আই ডোন্ট সি দিস। আমি দেখতে চাই সাবজেক্ট প্লাস ভার্ব এসেছে কিনা। তাহলে উইমেন ক্যান নট টেক লিগ্যাল অ্যাকশন ইন দিস কেসেস। ওকে, এখন ইন দিস কেসেস না বলে কেন দিস বলেছি এটার ব্যাখ্যা বুঝে দিলাম। ইন দিস কেসেস ইন মোস্ট অফ দ্য টাইম ফর দ্য ল্যাক অফ এভিডেন্স। আমি স্পষ্টভাবে বলতে চাই যে একাধিক অ্যাডভার্বিয়াল শেষে টানা বসাইলে ভালো লাগে না। আর তুমি যদি বলো ইন দিস কেসেস উইমেন ক্যান নট টেক লিগ্যাল অ্যাকশন ফর দ্য ল্যাক অফ এভিডেন্স, অথবা তুমি যদি বলো ইন দিস কেসেস ফর দ্য ল্যাক অফ এভিডেন্স উইমেন, দুইটা অ্যাডভার্বিয়াল যদি তুমি বাক্যের শুরুতে নিয়ে আসো, এনি প্রবলেম, কোনো সমস্যা আছে? কোন সমস্যা আছে? তাহলে আমরা একাধিক অ্যাডভার্বিয়াল শেষে না বসাইয়া টেম্পেটিভ বাদ এগুলো এত বলো না করে যেখানে অ্যাডভার্বিয়ালটা বসাইলে ভালো লাগে সেই যেখানে বসাইলে বাক্যের প্রতিটা ভালো থাকে। আমি তো তুমি যদি আমার বলতে চাও আমি বলবো ইন দিস কেসেস ফর দ্য লেক অফ এভিডেন্স। আমি দুই কথাটা আগে নিয়ে আসতে পারি, এই দুইটা তথ্য আগে নিয়ে আসতে চাই। অ্যাডভার্বিয়ালটা আগে আনলে অনেক সময় জোর দেওয়া হয় বাক্যটাকে। হ্যাঁ, আমি বলতেছি ইন দিস কেসেস ফর দ্য লেক অফ এভিডেন্স উইমেন ক্যান নট টেক লিগ্যাল অ্যাকশন in most of the time. বাক্যটা in most of the time আগে নিয়ে আসলো। most of the time women cannot take legal action in these cases. ওকে, অ্যাডভার্বিয়াল আমরা যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবো, এটা আমি বাক্য অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এখানে উদাহরণ, কখনো কখনো পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, ফলে নারীরা আরো অসহায় অবস্থায় পতিত হয়। আচ্ছা, এখন আমি এই নোট 4 কোন মেসেজটা দিতে চাই সেটা আগে তোমার বলে রাখি। নোটটা কোথায় আছে, নোটটা আগে দেখি। নোট 4 এর মেসেজটা আমি বলি। নোট 4 এর কি মূল বাক্যটা কি, নোট এক্সাম্পল 8, নোট 4 এর নিয়মটাকে ব্যাখ্যাটা বুঝিয়ে বলি। আচ্ছা, এটা কি নোট 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 3 গেল তাই না? এটা কত গেল? ও নোট, আচ্ছা আচ্ছা, নোট আমরা 4 অ্যানালাইসিস করছি, নোট 4। ওকে, ঠিক আছে, আমি আজকে বাকি অনেকগুলো দিয়ে দেবো, তোমরা অবশ্যই লিখে নিও। আচ্ছা, ও তাহলে এখন ওই যে ওই আমি যে কথা বললাম, তাহলে কিছু কিছু অ্যাডভার্ব আমার বাক্যের শুরুতে বসাই ফেললে সবচেয়ে বেটার হয়। এটা কি, কখনো কখনো পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, ফলে নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়। তাহলে কখনো কখনো ইংরেজিটা কোথায় আসবে? আমরা বলছি কিছু কিছু অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসাবো। তাহলে কখন, সামটাইমস, কখনো কখনো। তাহলে পুরুষ, সাবজেক্ট গুলোকে পুরুষ, দ্য মেল কাউন্টার পার্ট, দ্য পার্সন, দ্য হাজব্যান্ড, তারপরে ভার্ব কি অস্বীকার করে, তাহলে সামটাইমস দ্য হাজব্যান্ড, দ্য মেল কাউন্টার পার্ট, ডিনাইজ, রিফিউজেস, ডিনাইজ অস্বীকার করে, কি অস্বীকার করে, কি বিয়ের সত্যতা, দ্য ফ্যাক্ট অফ ম্যারেজ, কি বলো, দ্য ফ্যাক্ট অফ ম্যারেজ, দ্য কি বলো, রিয়েলিটি অফ ম্যারেজ, লিগ্যালিটি অফ ম্যারেজ। ফলে নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়, ফলে নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়। দেখো, তাহলে আমার ফলেটা আগে চলে আসবে, এজ এ রেজাল্ট, তাহলে নারীরা আরো অসহায়, এজ এ রেজাল্ট উইমেন পতিত হয়, ফল ইনটু পতিত হয়, কোথায় পতিত হয়, মোর হেল্পলেস সিচুয়েশন। As a result, women fall into more helpless situation. As a result, women fall into more helpless situation. Okay. As a result, women fall into more helpless situation. Okay, ঠিক আছে কিনা? তাহলে কখনো কখনো, sometimes, দেখো
সামটাইমস কখনো কখনো পুরুষ দ্য হাজবেন্ড দ্য মেল কাউন্টার পার্ট অস্বীকার করে, ডিনাইজ কি অস্বীকার করে, বিয়ের সত্যতা। তাহলে হ্যাঁ, ফলে এজ এ রেজাল্ট নারী উইমেন দে পতিত হয়, ফল ইনটু কোথায় পতিত হয়, আরো অসহায় অবস্থায়, মোর হেল্পলেস সিচুয়েশন। ওকে, তো আমি তোমাদেরকে এই লেকচার এই আগামী ক্লাসে আমি এই যে 3 এবং 4 এই যে দেখো এই দুইটা আমি দিয়ে দিতে চাই। হ্যাঁ, এই সামনেগুলো এগুলোতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো তোমরা আগে একটু নোটগুলো লিখে রাখবা, একটু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং লিখে রাখবে। সামনে আমি নোটটা দিয়ে রাখতে চাই, তারপর ব্যাখ্যা করবো। ডান, তাতে রাজি আছো কিনা বলো। আমি এখন লেকচার 2 এবং 3 দিয়ে রাখবো, লেকচার 2 এবং 3 দেবো। ফাইভ থেকে মানে এর যে মানে 5 থেকে দেবো আর কি। হ্যাঁ, বাকিটা দেবো, লেখা রাখবে, লেখা অ্যানালাইসিস করবা, তারপরে অ্যানালাইসিস করে আবার ক্লাস করা লাগবে না, মনে রেখো না। ক্লাস না করলে তোমার মাথার মধ্যে ঢুকবে না। মনে রাখবা যে এই 2-3টা বাক্য বুঝছো, দেখবে যে আসল জায়গা যাবে না। মানে 1-2 দিছি, হ্যাঁ 3-4 দেবো, 3-4। হ্যাঁ, ওকে, লেকচার 3 এবং 4 দেবো, ঠিক আছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমি একটু সেকেন্ড যারা নাজমুল ভাই বলছিল অদিতির পেজ থেকে লাইভে আসার জন্য। হ্যাঁ, বলো তোমাদের প্রশ্ন, আমি কয়েকটা প্রশ্ন উত্তর দেবো। যায় না কেউ, এই কি কি করা উচিত, কোনটা করা উচিত না, এই বিষয়ে আমি একটু কথা বলবো। আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি, দাঁড়াও। আমাদের এই রেকর্ডিং অফ করে দিই।